হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের যে লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার আমরা যে পড়ছিলাম তার সেকেন্ড লেকচার নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমরা কয়েকটা জিনিস মানে আগের দিন যেটুকু আমরা পড়েছিলাম তারপর থেকে পড়ব। তো আজকে মেনলি আমরা যে লিভিং যে থিংসগুলো বা লিভিং অর্গানিজম যেগুলো রয়েছে তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা তাদের যে তোমার কোনটা ডিফাইনিং ফিচার্স বা কোনটা ডিফাইনিং ফিচার্স নয়, এই সব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই তোমরা দেখছো দ্য লিভিং ওয়ার্ল্ড আমাদের তো পড়া হয়ে গেছিল। তো আমরা আজকে যেটা প্রথমেই পড়ব সেটা হচ্ছে, দেখো, হোয়াট ইজ লিভিং। মানে লিভিং জিনিসটা কি, মানে লিভিং মানে আমরা যেটা বলি জীব, এবং নন লিভিং মানে জড় বাংলায় যেটা বলা হয়। তো হোয়াট ইজ লিভিং এর ক্ষেত্রে দেখো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো, উই কনভেনশনালি লুক ফর ডিস্টিংক্টিভ ক্যারেক্টারিস্টিক্স এক্সিবিটেড বাই লিভিং অর্গানিজম। মানে লিভিং অর্গানিজমের ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু দেখতে পাই। সেগুলো কি কি? সেগুলো দেখো, সেগুলো 1 নম্বর হচ্ছে তোমার গ্রোথ, 2 নম্বর হচ্ছে তোমার রিপ্রোডাকশন, 3 নম্বর হচ্ছে তোমার অ্যাবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট, মাউন্টস আ সুইটেবল রেসপন্স কাম টু আওয়ার মাইন্ড। মানে যখনই আমরা কোনো অর্গানিজম জীবিত কিনা, মানে জীব কিনা, সেটা যখন আমাদের মাথায় আসবে তখন কিন্তু আমাদের মাথায় কয়েকটা ফিচার্স অটোমেটিক্যালি চলে আসবে। কোনগুলো? যেমন ধরো, তার গ্রো হচ্ছে কিনা, সে রিপ্রোডাকশন করছে কিনা, অথবা তার অ্যাবিলিটি টু সেন্স দ্য এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্টের পরিবর্তনের সঙ্গে সে তোমার রেসপন্স করছে কিনা। তো এইগুলো আমাদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি আসবে। এছাড়াও কিন্তু লিভিং অর্গানিজমের আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন সেগুলো ধরো এখানে যেটা রয়েছে, দেখো, ওয়ান ক্যান অ্যাড আ ফিউ মোর ফিচার্স লাইক মেটাবলিজম, ability to self replicate, self organize, interact and emergence to this list। মানে এছাড়াও যে আমাদের যে তোমার লিভিং যে অর্গানিজম, সেক্ষেত্রে তাদের কিছু কিছু ফিচার্স সেগুলো কি কি রয়েছে? সেগুলো রয়েছে তোমার মেটাবলিজম, 2 নম্বর হচ্ছে তোমার অ্যাবিলিটি টু সেলফ রেপ্লিকেট, মানে নিজে থেকেই যে রেপ্লিকেট করে। তোমরা জানো ডিএনএ এর মধ্যে অ্যাবিলিটি রয়েছে, তারা সেলফ রেপ্লিকেট করতে পারে। এছাড়াও সেলফ অর্গানাইজ করতে পারে, নিজেদের মধ্যে ইন্টারাক্ট করতে পারে। এই সমস্ত ফিচার্সগুলোও কিন্তু রয়েছে। কিন্তু যখন আমরা একটা জিনিস বা একটা অর্গানিজম জীবিত কিনা, আমাদের মাথায় প্রথমেই যেগুলো আসবে, গ্রোথ রয়েছে, তোমার রিপ্রোডাকশন রয়েছে, অ্যাবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট, এগুলো রয়েছে। এছাড়াও তোমার মেটাবলিজম রয়েছে, অ্যাবিলিটি টু সেলফ রেপ্লিকেট রয়েছে, তারপরে তোমার সেলফ অর্গানাইজ, ইন্টারাক্ট অ্যান্ড এমার্জেন্স, এগুলোও কিন্তু রয়েছে। ধরো লিভিং অর্গানিজম, তাদের ইউনিক কিছু ফিচার্স রয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, দেখো, 1 নম্বর, রেসপন্স টু দি এক্সটার্নাল স্টিমুলেশন। এক্সটার্নাল স্টিমুলেশনের ক্ষেত্রে যারা লিভিং অর্গানিজম তারা রেসপন্ড করবে। 2 নম্বর রয়েছে তোমার মেটাবলিজম, তোমরা জানো। 3 নম্বর হচ্ছে তোমার সেলফ রেপ্লিকেট, যেটা আমি এইমাত্র বললাম। 4 নম্বর রয়েছে সেলফ অর্গানাইজ, যেটা তোমাদের আমি বললাম। এবং 5 নম্বর হচ্ছে তারা ইন্টারাক্ট করবে। অনেকগুলো সেল তোমরা জানো নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে টিস্যু তৈরি করে, টিস্যুগুলো নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে অর্গ্যান তৈরি করে, অর্গ্যান থেকে অর্গ্যান সিস্টেম হয়, অর্গ্যান সিস্টেম থেকে অর্গানিজম হয়। তো নিজেদের মধ্যে ইন্টারাকশন করবে, সেটা কিন্তু একটা লিভিং যে অর্গানিজম তার একটা কিন্তু প্রধান বৈশিষ্ট্য। এরপরে যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে অল লিভিং অর্গানিজম গ্রো। সমস্ত লিভিং অর্গানিজমের অবশ্যই গ্রোথ হবে, মানে তারা কিন্তু বাড়বে। ইনক্রিজ ইন মাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার অফ দ্য ইন্ডিভিজুয়াল আর দ্য টুইন ক্যারেক্টার অফ দ্য গ্রোথ। তার মানে ইনক্রিজিং মাস এবং ইনক্রিজিং নাম্বার ইজ দ্য টুইন ক্যারেক্টার অফ দ্য গ্রোথ। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যালিড পয়েন্ট। এখান থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে। ধরো আমাদের শরীর কি নিয়ে তৈরি? অনেক সেল দিয়ে তৈরি। যদি একটা ধরো সেল বা দুটো সেল, তার যা মাস, তার যা ওজন, এখন যদি মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন সেল হয়, তার ওজন নিশ্চয়ই বাড়বে। তো সেক্ষেত্রে যখনই তোমার সেলের নাম্বার বাড়বে, তখনই কিন্তু তার মাসও বাড়বে। যত বেশি সেল হবে তত বেশি মাস হবে। সুতরাং এই ইনক্রিজ ইন নাম্বার আর ইনক্রিজ ইন মাস, এইটাই কিন্তু টুইন ক্যারেক্টার, মানে গ্রোথের টুইন ক্যারেক্টার। ঠিক আছে। নেক্সট, মাল্টিসেলুলার অর্গানিজম। মাল্টিসেলুলার অর্গানিজম গ্রো বাই সেল ডিভিশন। মাল্টিসেলুলার অর্গানিজমগুলো গ্রো করছে সেল ডিভিশনের দ্বারা। দেখো আরেকটা জিনিস, দেখো, ইন প্ল্যান্ট দিস গ্রোথ বাই দ্য সেল ডিভিশন অকার্স কন্টিনিউয়াসলি থ্রু আউট দেয়ার লাইফ স্প্যান। In animal, the growth is seen only up to a certain age.
তার মানে কি আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে মানে উদ্ভিদের ক্ষেত্রে যে গ্রোথ বলো বা সেল ডিভিশন বলো সেটা কিন্তু সারা জীবন ধরে চলতে থাকে যতদিন বাঁচে। কিন্তু অ্যানিমাল মানে আমাদের ক্ষেত্রে বা বিভিন্ন অ্যানিমালের ক্ষেত্রে এই যে গ্রোথ সেল ডিভিশন সেটা কিন্তু একটা সার্টেন এজ অবধি হয়, তার বাইরে কিন্তু হয় না। এবার দেখো, হাউএভার সেল ডিভিশন অকার্স ইন সার্টেন টিস্যুস টু রিপ্লেস দ্য লস্ট সেল। মানে ধরো অনেক সময় ধরো আমাদের তো গ্রোথ লাইফ টাইম অবধি হচ্ছে না, কিন্তু যদি আমাদের কোথাও কেটে যায় বা কোনো কারণে ধরো আমাদের শরীরে কিছুটা মাসেল বা কিছুটা অংশ ধরো লস্ট হয়ে গেল, তখন কিন্তু সেই জায়গাটা অটোমেটিক ভরে যায়, তাই না? তো সেইটাকে বলে রিজেনারেশন। তো যখন আমাদের প্রয়োজন পড়ে কোনো কিছু রিপেয়ার করবার জন্য বা কোনো কাটা অংশ জোড়া লাগানোর জন্য, তখন কিন্তু আবার নতুন করে সেল ডিভাইড করে এবং সেই জায়গাটা ঠিক হয়ে যায়, এটাকে বলছে রিজেনারেশন। তো এইটা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায়। দেখো আরেকটা জিনিস, ইউনিসেলুলার অর্গানিজম গ্রো বাই সেল ডিভিশন। ইউনিসেলুলার অর্গানিজমগুলো তোমরা জানো একটা থেকে দুটো এইভাবে সেল ডিভিশন করে গ্রো করে। In majority of the higher animals and plant, growth and reproduction are mutually exclusive event. One must remember that increase in body mass is considered as growth. মানে মেজরিটি অফ দ্য হায়ার অ্যানিমেলের ক্ষেত্রে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে কি? মানে ধরো যখন গ্রোথ হবে তখন রিপ্রোডাকশন হবে না, যখন রিপ্রোডাকশন হবে তখন গ্রোথ হবে না। ধরো একটা সেল প্রথমে কি হয়, প্রথমে গ্রোথ হয়, গ্রোথ হওয়ার পর তারপর তো একটা থেকে দুটো সেল ডিভিশন করে দুটো সেল হয়ে যায়। তো আগে তো গ্রোথ হবে, তারপর কিন্তু রিপ্রোডাকশন হবে। মানে গ্রোথ আর রিপ্রোডাকশন একসাথে হবে না, আগে গ্রোথ হবে তারপর রিপ্রোডাকশন হবে। তো এইটাকেই বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দেখো, নন লিভিং অবজেক্ট অলসো গ্রো ইফ উই টেক ইনক্রিজ ইন বডি মাস অ্যাজ আ ক্রাইটেরিয়া ফর দ্য গ্রোথ। আমরা যদি বডি মাসকে ইনক্রিজের মেন ক্রাইটেরিয়া যদি ধরি গ্রোথের, নন লিভিং থিংসও তো গ্রো করে। কোনগুলো সেগুলো? যেমন ধরো মাউন্টেন্স, বোল্ডার্স অ্যান্ড স্যান্ড মোল্ডস টু গ্রো। মাউন্টেনগুলো বাড়ছে, সো বোল্ডার্সগুলো বাড়ে। আর এই স্যান্ড মোল্ডস কি, যদি মরুভূমি এলাকায় যদি দেখো অনেক সময় কি হয়, প্রচণ্ড মরু ঝড়ে বালিগুলো উড়ে গিয়ে দেখবে ঢিবি ঢিবি তৈরি করে। তাহলে ধরো আজকে যে ঢিবিটা রয়েছে তোমরা যদি 10 বছর বা 5 বছর বাদে যাও, দেখবে সেই ঢিবিটা আরও বেড়ে গেছে। মানে যেখানে উঁচু জায়গা সেখানেই ডিপোজিশনটা ভালো হয়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তারাও তো বাড়ছে, গ্রো করছে, কিন্তু তাই বলে তারা তো আর লিভিং নয়। তো নন লিভিং থিংস তারাও কিন্তু গ্রো করে। এবার নন লিভিং এবং লিভিংয়ের যে গ্রো করার ডিফারেন্স কি? লিভিং থিংস বা লিভিং অর্গানিজম তারা ইন্টারনালি গ্রো হয়, আমরা কিন্তু আমাদের শরীরের ভেতর থেকে আমরা গ্রো করি। আর নন লিভিং যে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ডিপোজিশন হয়ে মানে জমে জমে তারা বাড়ছে। এবার দেখো, ইন লিভিং অর্গানিজম গ্রোথ ইজ ফ্রম ইনসাইড, যেটা বললাম, গ্রোথ দেয়ারফর ক্যানট বি টেকেন অ্যাজ আ ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজম। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, ডিফাইনিং প্রপার্টি মানে কি? ডিফাইনিং মানে হচ্ছে উইদাউট এনি এক্সেপশন, মানে যে ফিচার্সটা বা যে ক্যারেক্টার কোনো এক্সেপশন থাকবে না। যেমন ধরো গ্রোথ, গ্রোথ যেমনি লিভিং অর্গানিজমের ক্ষেত্রেও গ্রোথ দেখা যাচ্ছে, তেমনি নন লিভিংয়ের ক্ষেত্রেও গ্রোথ দেখা যাচ্ছে। তোমাদের বললাম যে তোমার এই মাউন্টেন বোল্ডার্স এগুলো বাড়ছে, তাহলে সেক্ষেত্রে দেখো লিভিংয়েও গ্রোথ দেখতে পাচ্ছি, নন লিভিংয়েও গ্রোথ দেখতে পাচ্ছি। সুতরাং গ্রোথ বলে আমরা শুধুমাত্র একটা গ্রোথ যে ক্যারেক্টার এটাকে দেখেই কিন্তু বলতে পারবো না যেটা লিভিং না নন লিভিং। সুতরাং গ্রোথটা কিন্তু ডিফাইনিং প্রপার্টি লিভিং অর্গানিজমের নয়, সেটাই এখানে বলেছে। তো এর পরে যে টপিকটা আমরা যাব সেটা হচ্ছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মানে কি? প্রজেনি তৈরি হওয়া। রিপ্রোডাকশন লাইকওয়াইজ ইজ আ ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম। রিপ্রোডাকশনটা লিভিং অর্গানিজমের অবশ্যই একটা ক্যারেক্টার। ক্যারেক্টার হতে পারে অনেক, কিন্তু ডিফাইনিং ফিচার্স তখনই হবে যার কোনো এক্সেপশন থাকবে না। ক্যারেক্টার 100টা হতে পারে, কিন্তু 2-4টে থাকবে ডিফাইনিং ফিচার্স, যেটা কিন্তু নন লিভিংয়ের ক্ষেত্রে পাওয়া যাবেই না, সেইটা হচ্ছে ডিফাইনিং। তো রিপ্রোডাকশন ইজ আ অবশ্যই ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ লিভিং অর্গানিজম হবে। ইন মাল্টিসেলুলার অর্গানিজম রিপ্রোডাকশন রেফার্স টু দ্য প্রোডাকশন অফ প্রোজেনি possessing features more or less similar to those of parents. মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কি বলছে? রিপ্রোডাকশন রেফার্স টু দ্য প্রোডাকশন অফ দ্য প্রোজেনি। মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে রিপ্রোডাকশন মানে প্রোডাকশন অফ প্রোজেনি।
এবং সেটা মোর অর লেস সিমিলার টু দ্য প্যারেন্টস, একই রকম হতে পারে অথবা অল্প সিমিলার থাকতে পারে। যে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন কিন্তু দুটো প্যারেন্টের প্রয়োজন হয়, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে প্রোজেনি তৈরি হয় সেটা কিন্তু আলাদা হয়, কারণ সেক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে, বিভিন্ন ফিচার্সগুলোর যে তোমার মিশ্রণ ঘটে, তার ফলে একটা নতুন ধরনের প্রোজেনি তৈরি হয়। কিছুটা কিছুটা মিল থাকে কিন্তু টোটাল হুবাহু মিল থাকে না। বাট আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু সেম টু সেম তৈরি হয়, একটা প্যারেন্ট থেকেই প্রোজেনি তৈরি হতে পারে। তো সেক্সুয়াল এবং আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেক্সুয়াল রিপ্রোডাকশন মেনলি আপার যে সমস্ত অ্যানিমেল বা প্লান্ট তাদের ক্ষেত্রেই দেখা যায়। অর্গানিজমস রিপ্রোডিউস বাই আসেক্সুয়াল মিনস অলসো, মানে অর্গানিজম শুধু যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশনও করে। Fungi multiply and spread easily due to million of the asexual spores they produce. In lower organism like yeast and hydra, we observed budding. In planaria বা flatworm, we observed its body and become a new organism. The fungi, the filamentous alga, the protonema of the mosses all easily multiply by fragmentation. এইখানে কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনের কিছু কিছু যে এক্সাম্পল সেগুলো কিন্তু বলছে। ফাঙ্গাই কি করছে, তারা যে রিপ্রোডাকশন করছে কিভাবে, তারা মাল্টিপল মিলিয়ন আর বিলিয়ন বিলিয়ন স্পোর তৈরি করছে। ইস্ট অ্যান্ড হাইড্রা কি করছে, বাডিং করছে। প্লানেরিয়া একটা ফ্ল্যাট ওয়ার্ম, সে কি করছে, ট্রু রিজেনারেশন। ট্রু রিজেনারেশন মানে হলো একটা প্ল্যানেরিয়াকে তুমি যদি কেটে দাও, দুটো বা তিনটে যতই টুকরো করে দাও, ওইটুকু টুকরো থেকে ও কিন্তু পুরো প্ল্যানেরিয়াটা তৈরি হয়ে যাবে। তোমরা সাইডে দেখতে পাচ্ছ হয়তো পুরোটা তৈরি হয়, এটা বলে ট্রু রিজেনারেশন। তো এইটা হচ্ছে তোমার প্ল্যানেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। দ্য ফাঞ্জাই, দ্য ফিলামেন্টাস অ্যালগি অ্যান্ড প্রোটোনোমি অফ দ্য মসেস ইজিলি মাল্টিপ্লাই বাই ফ্র্যাগমেন্টেশন, মানে ফাঞ্জাই, প্রোটোনোমি অফ দ্য মস এবং ফিলামেন্টাস যে অ্যালগা, এরা কি করে, এরা রিপ্রোডাকশন করে জাস্ট ফ্র্যাগমেন্টেশন, মানে একটা বড় ধরো পার্ট রয়েছে, একটা ফিলামেন্ট রয়েছে, মাঝখান থেকে ডিভাইড হয়ে দুটো হয়ে গেল, আবার মাঝখান থেকে ডিভাইড হয়ে আবার হলো, তাতে এদের ক্ষেত্রে কি ফ্র্যাগমেন্টেশন। এরপর when it comes to the unicellular organism like bacteria, unicellular alga or amoeba, reproduction is synonymous with growth, that is increase in the number of the cell. ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে অ্যামিবা হতে পারে অথবা ধরো তোমার ব্যাকটেরিয়া হতে পারে, তাদের ক্ষেত্রে তোমার গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন দুটোই কিন্তু সেম, সাইনোনিমাস মানে সিমিলার। গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন ফার্দার, দেয়ার আর মেনি অর্গানিজম হুইচ ডু নট রিপ্রোডিউস, মিউলস, sterile worker bees, infertile human couples, etc. Hence, reproduction also cannot be all inclusive during the character of the living. যাই হোক, তাহলে এই জায়গাটায় যেটা বলতে চাইছে, রিপ্রোডাকশন কি একটা ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম, ঠিক আছে, কিন্তু যদি ডিফাইনিং ফিচার্স হতে হয় তাহলে রিপ্রোডাকশনের কোনো রকম এক্সেপশন থাকলে চলবে না। এক্সেপশন যখনই চলে আসবে তখন তো ডিফাইনিং ফিচার্স হবে না। এবার অনেক লিভিং অর্গানিজম রয়েছে, যেমন ধরো মিউল, যেমন ধরো ওয়ার্কার হানিবি, যেমন ধরো ইনফার্টাইল কাপেল, যে সমস্ত কাপেলের বাচ্চা হয় না, তো তারা দেখো তারা কিন্তু লিভিং, মিউলও লিভিং, ইনফার্টাইল কাপেলও লিভিং, হানিবিও লিভিং, কিন্তু তাদের ক্ষেত্রে যেহেতু রিপ্রোডাকশন হচ্ছে না, সেক্ষেত্রে রিপ্রোডাকশনকে সেই কারণেই কিন্তু ডিফাইনিং ফিচার বলতে পারছি না, কেননা ডিফাইনিং ফিচার্স হতে গেলে কোনো এক্সেপশন থাকলে চলবে না। সুতরাং এক্ষেত্রে দেখো এরা কিন্তু লিভিং কিন্তু রিপ্রোডাকশন করতে পারছে না। হ্যাঁ, নন লিভিংরা তো রিপ্রোডাকশন করবে না, সেটা তো ঠিক আছে, কিন্তু লিভিংরা যে রিপ্রোডাকশন করবেই তার তো মানে নেই, এরা তো রিপ্রোডাকশন করতে পারছে না। সেই কারণে তোমার এদেরও কিন্তু এই রিপ্রোডাকশনটাও কিন্তু কখনোই একটা ডিফাইনিং ফিচার্স বলা যাবে না। আজকে আমরা যে লিভিং অর্গানিজমের যে ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে গ্রোথ এবং রিপ্রোডাকশনটা পড়লাম। নেক্সট লেকচারে আমরা পড়বো হচ্ছে মেটাবলিজম এবং কনসিয়াসনেস, এই দুটো। তো আজ এ পর্যন্তই, সবাইকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।